আমার একটু প্রশ্ন আছে, সত্যি আদালতের দীর্ঘসূত্রিতা নিয়েও তো অনেকের বক্তব্য আছে, আমারও আছে। তাহলে যদি সেইটা না থাকতো তাহলে এখন কংগ্রেসের দুই নেতা জেলে থাকতো, একজনের নাম সোনিয়া গান্ধী আর একজনের নাম রাহুল গান্ধী, দুজনে জামিনে। ন্যাশনাল হেরাল্ড কেসে এফআইআর পর্যন্ত পড়া, আপনি ভুল তথ্য দিলে তো আমি আপনাকে শেষ করতে যাব। জামিনে আছে। ভুল তথ্য দিলে আমি ইন্টারাপ্ট করব। চুরির জন্য ইউপিএ এখন বিশ্ববিখ্যাত, যে এত চুরি আর কোথাও হয়নি। আপনাদের নেতাগুলোকে সব জেলে ঢোকানো হয়েছিল, আপনারা এই ধরনের কথা বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে আসামে আপনারা ছিলেন ওখানকার অনুপ্রবেশকারী মুসলিমদের 1 নম্বরের মদতদাতা, ওখানে মিয়া মুসলিম বলে। 2023 পর্যন্ত কাছে যেতে হবে, বিশ্বনাথদার কাছে যেতে হবে। আমি একটা লাইনে শেষ করি। 2023 পর্যন্ত আমি নিয়মিত আসাম যেতে আমার দায়িত্ব ছিল। ওখানে কংগ্রেস এমনি 20টা আসন পেয়েছে, এবারে বোধহয় 10টার নিচে নামতে চলেছে। ওই টিভিতেই গলাবাজি করবে, নির্বাচনে হারবে, আর আপনারা রাখবেন টিভিতে চাচাবে, আর কি করবে? এটা এই দল যাদের চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথদা, আদৌ অনুপ্রবেশ মুক্ত করা যাবে তো দেশকে? একদিকে বিজেপি বলছে কংগ্রেস আসামে আমি সবাইকে থামালাম, না হলে বিশ্বনাথদা প্রশ্ন শুনতে পাবেন না। একদিকে বিজেপি বলছে যে কংগ্রেস অসমে বৈধতা দিয়েছে অনুপ্রবেশকারীদের এবং তৃণমূল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। কংগ্রেস বলছে রাজনৈতিক খেলা চলছে অনুপ্রবেশকারীদের নিয়ে। আদৌ কি কোনো দলের সদিচ্ছা আছে অনুপ্রবেশকারীদের আটকানো? সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? দেখো, যে যখন রাজনৈতিক অবস্থান অনুসারে অনুপ্রবেশ নিয়ে সরব হয়, নীরব হয়। ধরো এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বছরকে বছর অনুপ্রবেশ নিয়ে সরব ছিলেন। শুধু সরব ছিলেন তা নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেছিলেন, তার বক্তব্য শোনা হয়নি জন্য তিনি ডেপুটি স্পিকারকে অবৈধ ভোটার তালিকা ছুঁড়ে মেরে দিয়েছিলেন। উনার স্লটার অফ ডেমোক্রেসি বই, ডকুমেন্টেশন উনার লেখা, সেখানে উনি দেখিয়েছেন কিভাবে বামেরা দিনের পর দিন অনুপ্রবেশকারীদেরকে উৎসাহিত করেছে, এ রাজ্যে ভোটার করেছে, অবৈধ ভোটার করে রেখে দিয়েছে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শাসক দলের, তখন কিন্তু তিনি ঠিক 180 ডিগ্রি ঘুরে অবস্থান নিচ্ছেন। এবং তিনি প্রথম থেকেই কিন্তু বলা যায় যে যতটা জোরের সাথে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে সরব হওয়ার কথা সেটা তিনি বলছেন না। এ রাজ্যে দুর্ভাগ্যের হলেও সত্যি যে 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে তার জোট সঙ্গী বিজেপি ছিল। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দেখতে পাচ্ছেন না, এমন একটা ভাব দেখাচ্ছেন যেন বিজেপি কেউ নয়। কিন্তু এই বিজেপি তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপির সমর্থন নিয়ে। এখনো দক্ষিণ কলকাতায় দেওয়াল পাওয়া যাবে যে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আজকে বিজেপিকে যদি কেউ পশ্চিমবাংলায় এনে থাকে তাহলে তার সে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে ফলে অনুপ্রবেশ এমন একটা ইস্যু, যে ইস্যুটা মানে বিরোধী থাকাকালীন একরকম অবস্থান নেয় রাজনৈতিক দলগুলো, আবার শাসক হয়ে যাওয়ার পরে সেই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। ফলে এটা আমরা দেখে দেখে অভ্যস্ত। জাতির প্রতি দায়বদ্ধতা কোথায়? ন্যাশনাল ইন্টিগ্রেশনের প্রতি দায়বদ্ধতা কোথায়? না কেন্দ্রীয় সরকার কেন, এই প্রশ্নটা তো আসবে বারবার, কেন কেন্দ্রীয় সরকার মানে সংবিধানে যদি সংবিধানে সেই পাওয়ার কেন্দ্রীয় সরকারকে দেওয়া আছে, যদি কেন্দ্রীয় সরকার মনে করে পার্লামেন্টে আইন তৈরি করে রাজ্যের জমি অধিগ্রহণ করতে পারে, ফলে যদি আমার সদিচ্ছা থাকতো তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা সত্ত্বেও পার্লামেন্টে আইন তৈরি করে বিএসএফ এর জন্য যে জমি নেওয়া দরকার ফেন্সিং এর জন্য সেটা নিতে পারতাম। কেন অমিত শাহ নরেন্দ্র মোদীরা নেননি, সেই প্রশ্নটা আসবে। নাকি রাজনীতি করবার জন্য সেটা রেখেছে? কিন্তু আমি যেটা নিয়ে কনসার্ন, যে দেখো একটা নির্বাচন হচ্ছে, সেটা এসআইআর এর উপর ভিত্তি করে, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে, অথচ একটা পিওর পুরনো ভোটার তালিকা আমরা পেলাম না, একটা মানে ত্রুটিমুক্ত ভোটার তালিকা আমরা পেলাম না। বহু নাগরিক হয়তো বাদ যাচ্ছে ভোটার তালিকায়, আবার বহু অবৈধ নাম থাকছে, কারণ এমনও কিছু নাম পাওয়া যাচ্ছে যারা মরে গেছে তাদেরও ভোটার তালিকায় নাম থাকছে। ফলে একটা বিশুদ্ধ ভোটার তালিকা পশ্চিমবাংলা পেল না, তার উপর ভিত্তি করে নির্বাচন হতে যাচ্ছে। এবং এসআইআর আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম একটা স্টেটমেন্ট দেখলাম, যেখানে কিন্তু তিনি বলা যায় যে বিজেপির পাতা ফাঁদে পা দিলেন। কারণ আজকে উনি বলছেন 2025 সালের কেয়া দিয়ে, অর্থাৎ সিএ আইন দিয়ে আপনারা নাগরিকত্ব দিয়ে দিচ্ছেন আর অন্যদেরকে দিচ্ছেন না। তার মানে বিজেপি তো এইটাই চায় যে হিন্দুদের নাগরিকত্ব কেয়া দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে করা হচ্ছে, আর অন্যদিকে মুসলিমদেরকে দেওয়া হচ্ছে না।
এই বার্তাটাই তো বিজেপি দিতে চায়। আজকে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে কেউ 25 সালের আইনে নাগরিকত্ব 25 সালে এসেও নাগরিকত্ব পেয়ে যাবে আর কেউ নাগরিকত্ব পাবে না, তো এই যে ফাঁদা পাদে আপনি পা দিলেন, এটাই তো বিজেপি চায়। এটাই তো বিজেপি হিন্দুদেরকে বোঝাতে চায় যে তোমাদের জন্য দরজা খোলা পশ্চিমবাংলায়, তোমরা যে কোনো সময় আসো, তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে। একদম বাবু, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছিলেন একেবারে যে সব জায়গায় ভালো পারফরমেন্স, আর আমরা মন্ত্রিসভায় আর আমরা এখানে যতবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গেছেন তিনি একটা কথাই বলেছেন যে সব জায়গায় আমি প্রার্থী, আমার বুক দেখেই ভোট দেবেন, আমাকে ভরসা করেই ভোট দেবেন। সেখানে তিনি শওকত মোল্লাকে নিয়ে বলছেন যে আমার খুব প্রিয় প্রার্থী, আমি যদি বাঁ হাত হই তাহলে শওকত মোল্লা আমার ডান হাত। হ্যাঁ দেখুন, এই তো বোধহয় 2024 সালে উনি কোন এক বাস স্ট্যান্ডের কোন একটা জায়গা দেখিয়ে ভাঙড়ে বলেছিলেন যে তুই তো ওখানে বোমা বাঁধিস, তো জীবনতলায়। তাহলে যেখানে 2018 সালে, তাহলে যে 2018 সালে মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি জানেন যে ওখানে বোমা বাঁধেন, আজকে তিনি বলছেন সে তার প্রিয় লোক। এবং এটা হচ্ছে সাপ লুডোর খেলা। মুখ্যমন্ত্রী সবসময় সাপ লুডোর খেলা করেন, কাউকে সাপের মুখে ফেলেন, কাউকে ওই মই ধরে উপরে তুলে দেন। আরাবুল এখন তার অপ্রিয় হয়ে গেছে, সুতরাং আরাবুলকে জেলে ভরেছিলেন, আরাবুল বেরিয়েছে, শওকত নওশাদ সিদ্দিকের সঙ্গে চলে গেছে, সুতরাং এবং সেখান থেকেই দাঁড়িয়েছে, ফলত ওনাকে এখন তো শওকত মোল্লার হয়ে বলতে হবে। দেখুন, এই যে ঘটনাগুলো বলে, এতে কিন্তু আমাদের মধ্যে মানে সাধারণ নাগরিকদের মধ্যে অদ্ভুতভাবে একটা ভীতির সঞ্চার হয়। যে বোমা বাঁধে, যে চুরি করে, রেশন দুর্নীতিতে 10,000 কোটি টাকা চুরি করলেন, সেই চুরির সঙ্গে যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে উনি বললেন ও নাকি সবচেয়ে বড় পারফর্মার, তাকে ইডি ধরলো, সিবিআই তাকে জেরা করতে শুরু করলো, অথচ তিনি তাকে সার্টিফিকেট দিলেন। ওটা জ্যোতিপ্রিয় মল্লিকের মুখ নাকি, ওখানে নাকি তারই মুখ দেখতে হবে। তাহলে শওকত মোল্লা তার মুখ, জ্যোতিপ্রিয় মল্লিক মুখ, তাহলে মুখটা কি? আপনি ভাবুন, যে মুখ্যমন্ত্রী এই ধরনের বলে যাচ্ছেন সব কেন্দ্রে আমার মুখ দেখবেন, এবং সেই মুখগুলো হচ্ছে শওকত মোল্লা, সেই মুখগুলো হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, তাহলে মুখটা কি? তাহলে আপনি বুঝতে পারছেন। এবং একই সঙ্গে আপনি দেখুন, একদম হুমকি দিয়ে যাচ্ছেন যে আমি কোথায় কোথায় চাকরি করে তাদের জানি, তাদের চাকরি স্থল জানি, তাদের বাড়ি কোথায় সেটা জানি, এই হুমকি দিয়ে তারপরে বলছেন যে নিরপেক্ষতা যদি বজায় না থাকে তাহলে কিন্তু মানে 4/4 মেয়ের পরে আমি দেখে নেব। আরে নিরপেক্ষতা মানে কি আপনার দলের দিকে থাকা নাকি? তাদের তো একটা দায়বদ্ধতা থাকবে। এ যেমন হুমকি দিচ্ছে, অন্যদিকে দেখুন আপনি যোগী আদিত্যনাথ এসে বলতে শুরু করলেন, একবার বলছেন বুলডোজার দিয়ে ভাগবো, একবার বলছেন উল্টো করে ঝুলিয়ে মারবো ধরবো। এগুলো কি? একজন মানে সৎ রাজনীতিকের কাছ থেকে আমরা এগুলো আশা করি? একদম সম্পূর্ণভাবে যে ভাষায় এই মাফিয়ারা কথা বলে, যে ভাষায় গুন্ডারা কথা বলে, সেই ভাষায় এই ধরনের কথাগুলো আসছে, এবং তাকে থামানোর কেউ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।